কি অদ্ভুত সমাপতন! ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। 1975 সালে 15ই আগস্ট নিজের বাসভবনে খুন হয়েছিল সপরিবার শেখ মুজিবুর রহমান। ঠিক তার 50 বছর পরে আরেক আগস্টে দেশ ছাড়তে হলো মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে। 1 জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উত্তপ্ত ছিল বাংলাদেশ। 16ই জুলাই ঢাকায় বিক্ষোভকারী ও সরকারপন্থীদের সংঘর্ষে নিহত হয়েছিল 6 জন। তারপর ছাত্ররা কমপ্লিট শাটডাউন শুরু করে। 19শে জুলাই কারফিউ ঘোষণা করা সত্ত্বেও নিহত হয় 66 জন। 20 জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকার মন্তব্যে বিতর্ক শুরু হয়। সেদিনও নিহত হয় 21 জন। প্রবল জনরোষের মুখে পড়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে যে আন্দোলন শুরু করেছিল বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা, সেটাই জুলাইয়ে একরকম শেষ পর্যায়ে হাসিনা বিরোধী আন্দোলনে পরিণত হয়। কিন্তু ছাত্র আন্দোলনকারীরা 9 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিল। এবারেও এই আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে দাঁড়ায় আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। সংঘর্ষে একের পর এক ছাত্র নিহত হতে থাকে। পরিস্থিতি আরও জটিল হয়। বাংলাদেশে পুরো ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, কারফিউ জারি করা হয়। তা সত্ত্বেও ছাত্র আন্দোলনকারীরা পিছু হটেনি। তার কারণ এই আন্দোলনে এত সংখ্যক ছাত্রের মৃত্যু হয়েছে তা মেনে নেওয়া সম্ভব ছিল না। 21শে জুলাই সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে 93% মেধাভিত্তিক নিয়োগ ও মুক্তিযোদ্ধাসহ বাকিদের ক্ষেত্রে মোট 7% সংরক্ষণের নির্দেশ দেয়। এখানেই তো সমস্যার সমাধান হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে ঘটল ঠিক এর উল্টো। যেহেতু এত ছাত্রের মৃত্যু, ছাত্র আন্দোলনকারীরা এবার দাবি তোলে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। শেখ হাসিনার প্রতিবাদ হাতে একে দমন করতে চাইলেন। পুলিশের সাহায্যে আন্দোলনকারীদের অত্যাচার, গ্রেপ্তার করা শুরু হলো। 22শে জুলাই থেকে 25শে জুলাইয়ের মধ্যে 146 জনের মৃত্যু ঘটে। আন্দোলনের রাজ পুরোপুরি চলে যায় সরকার বিরোধীদের হাতে। 26 থেকে 27শে জুলাই জামায়াত তাদের ছাত্র সংগঠন শিবির ও বিএনপি বা বাংলাদেশ ন্যাশনাল পার্টি অরাজনৈতিক আন্দোলনকে করে দিল পুরোপুরি রাজনৈতিক। সংরক্ষণ সংস্কারের দাবি ছাপিয়ে বড় হয়ে উঠল শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি। 1 আগস্ট থেকে 2 আগস্ট নিষিদ্ধ হয় জামাত শিবির। এরপর বহু শিক্ষক ও শিক্ষার্থীও পথে নামেন। 2 আগস্ট সম্পূর্ণ অসহযোগিতার ঘোষণা করা হয়। 4 আগস্ট অন্তত 100 জনের মৃত্যু ঘটে, যার পরে সমস্ত আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয় এবং ঢাকার উদ্দেশ্যে সবাই মিছিল শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীর বাসভবনকে ঘেরাও করা। এক রিপোর্টে এদিন ঢাকায় সংঘর্ষে 71 জন নিহত হয়েছিলেন, যা দুদিন মিলিয়ে প্রায় 400-র বেশি নিহত। উল্টো দিকে বাংলাদেশের সেনা এই বাসভবনকে বাঁচানোর জন্য চারিদিক থেকে ব্যারিকেড দিয়ে রাখে। আর্মি চিফ ওয়াকার উজ্জামান জানান যে ছাত্রদের উপর কোনো রকম আক্রমণ করা হবে না। 5ই আগস্ট দুপুর 12টার সময় বাংলাদেশের সেনাপ্রধান এক ঘোষণা করেন যে তিনি ঠিক দুপুর 2টোর সময় বাংলাদেশের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন দেশের পক্ষ থেকে। দুপুর 2:30টার সময় বাংলাদেশি সংবাদ মাধ্যম জানায় শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে একটি হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হয়েছে। তার ইচ্ছে ছিল যে শেষ মুহূর্তে একটি বক্তব্য তিনি পেশ করবেন, কিন্তু সেই সুযোগও পাননি। 3:30 নাগাদ সেনাপ্রধান জানান তিনি দায়িত্ব নিচ্ছেন, সকলের সহযোগিতা চেয়ে শান্তি বজায় রাখতে বলেন এবং আশ্বাস দিলেন সব হত্যার বিচার হবে। বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে আলোচনা করবেন বলেও জানিয়েছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন শান্তির নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। আজ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রতিনিধি দল, 3 বাহিনীর প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের দীর্ঘ বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের আইনসভা ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি, কিন্তু এই আইনের শাসন তো দূর, কোনো শাসনই আর নেই বাংলাদেশে। শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর সেনাপ্রধান ওয়াকার উজ্জামান বলেছিলেন যে যাবতীয় দায়িত্ব কিন্তু তিনি নিচ্ছেন, কিন্তু অধিকাংশ জায়গায় তিনি দিনভর বা সেনা পুলিশে আজ দেখাই মেলেনি। গত কয়েকদিনে প্রায় 500 মানুষের মৃত্যু হয়েছে বাংলাদেশে। তালিবানি শাসনের স্মৃতি উস্কে রাস্তায় ঝুলতে দেখা গিয়েছে রাজনৈতিক নেতার ক্ষতবিক্ষত মৃতদেহ। রাজনীতিতে সেনাবাহিনীর অংশগ্রহণ ঐতিহাসিকভাবে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী আমরা। সেনাবাহিনীর ন্যায় বিচার প্রদানের প্রতিশ্রুতি বা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রচেষ্টা সত্ত্বেও শাসন ব্যবস্থায় সামরিক উপস্থিতির ঝুঁকি থেকেই যায়, যা গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে দুর্বল করতে পারে। এই অবকাশে বাংলাদেশের মৌলবাদের উত্থানের সম্ভাবনা আরও একটি উদ্বেগের বিষয় বটে।
রাজনৈতিক অস্থিরতার সময়ে চরমপন্থী গোষ্ঠীগুলি প্রায় নিজস্ব এজেন্ডাগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুকূল পরিস্থিতি পায়। বিশেষত অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনায় জামাতে ইসলামের অংশগ্রহণ আরও রক্ষণশীল সামাজিক রাজনৈতিক আবহের দিকে ভাগ নেওয়ার ইঙ্গিত হতে পারে বলে রাজনৈতিক সমীক্ষকদের কিন্তু শঙ্কা। আর তার কারণ বাংলাদেশের ধর্মনিরপেক্ষ বহুত্ববাদী ঐতিহ্যের ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে প্রশ্ন তুলবে। তাই এখনকার নেওয়া সিদ্ধান্তগুলি নির্ধারণ করবে বাংলাদেশের এই সংকট থেকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে নাকি আরও অশান্তি ও বিভাজনের দিকে এগোবে। আশা করব সম্মিলিত প্রচেষ্টা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অকৃত্রিম অঙ্গীকারের মাধ্যমে বাংলাদেশের বিক্ষুব্ধ সময়ের মোকাবিলা করবে আর ভবিষ্যৎ নির্মাণ করে নাগরিক সমাজের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে। প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা, ন্যায় বিচার সমুন্নত রাখা, প্রতিবাদী ছাত্র ও বিরোধী দলসহ আন্দোলনের প্রতিটি ধারার সঙ্গে অর্থপূর্ণ আলোচনা স্থিতিশীলতা ফেরানোর জন্য কিন্তু অপরিহার্য। বাংলাদেশের সেনাবাহিনীর তৈরি করে দেওয়া অন্তর্বর্তী সরকার থাকবে না, নতুন কোনো রাজনৈতিক দলের আবির্ভাব ঘটবে, সেদিকে কিন্তু সবারই নজরই থাকবে। তা সত্ত্বেও কয়েকটি বিষয় খুব ভাবনার। বিক্ষোভের আগুনে এতদিন জ্বলছিল বাংলাদেশ, এখন সেখানে সাংবিধানিক সংকট। আপাতত দেশের দখল নিয়েছে সেনা, কিন্তু কার নেতৃত্বে নতুন সরকার গঠন হবে বাংলাদেশ তা এখনও স্পষ্ট নয়। তবে সেনা সরকার হোক বা ছাত্রদের দাবি মেনে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারই হোক, নতুন সরকারের কাছে এখন এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি। বাংলাদেশে দ্রব্যমূল্যের গ্রাফ ঊর্ধ্বমুখী, সঙ্গে রয়েছে বেকারত্বের জ্বালা। বাংলাদেশে বিনিয়োগ সেভাবে নেই, সেই সঙ্গে প্রাইভেট সেক্টরেও কাজের সুযোগ প্রায় শূন্য। আর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে এত বিরোধিতা চলছিল এই কারণেই দেশ জুড়ে, কারণ সরকারি চাকরি বাংলাদেশের যুব সমাজের কাছে একমাত্র আয়ের পথ। এই পরিস্থিতিতে যিনি শাসকের আসনে বসবেন তার প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হবে বাংলাদেশের মূল্যবৃদ্ধিতে হ্রাস টানা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তবে শুধু মূল্যবৃদ্ধি নয়, বাংলাদেশের পুরো অর্থনৈতিক ব্যবস্থাই প্রায় ধসে পড়েছে। বৈদেশিক মুদ্রায় ভাড়ার টান, সেই সঙ্গে বৈদেশিক ঋণের বোঝা, সব মিলিয়ে বাংলাদেশের সঙ্গে কয়েক মাস আগে অর্থনীতি বিধ্বস্ত শ্রীলঙ্কার খুব একটা ফারাক নেই। তার মধ্যে গত কয়েক মাসের বিক্ষোভ, ভাঙচুর, ক্ষয়ক্ষতি অর্থনীতিকে জোরদার ধাক্কা দিয়েছে, প্রভাব পড়েছে বৈদেশিক বাণিজ্যে। এই পরিস্থিতিতে বাংলাদেশের স্থিতিশীলতা ফেরানো না গেলে দ্বিপাক্ষিক বাণিজ্য বজায় রেখে অর্থনীতিকে সচল রাখা খুবই মুশকিল। সেই সঙ্গে রয়েছে আন্তর্জাতিক চাপও। বাংলাদেশের আর্থিক দুরবস্থার সুযোগ নিয়ে শেখ হাসিনার দেশকে ঋণের জালে জড়াতে তৎপর হয়েছে প্রতিবেশী দেশ চীন। ভারতের সঙ্গে শেখ হাসিনার সখ্য ছিল সুবিদিত। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে সেদিকে নজর রাখছে সব মহলে। সর্বোপরি বাংলাদেশের রক্তপাত থামিয়ে স্থিতাবস্থা ফেরানোই এখন প্রধান চ্যালেঞ্জ, কারণ গোটা বিরোধী বিক্ষোভ থেকে যে অশান্তির সূত্রপাত তা এখন শুধু পড়ুয়াদের মধ্যে সীমাবদ্ধ নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনের যে তাণ্ডবের নজির সোমবার দেখা গিয়েছে, তাতে রাশ টানতে পারবে সরকার সেটা স্থির করাই এখন বাংলাদেশ সেনার কাছে অন্যতম চ্যালেঞ্জ। শেখ হাসিনা এখন অতীত, তার সঙ্গে অতীত আওয়ামী লীগও। কিন্তু বাংলাদেশের বর্তমান স্বস্তির বিষয় এটাই, আন্দোলনকারী ছাত্রনেতারা দেশের ভার আপাতত নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দিতে চায়। তাদের চাহিদা পূর্ণ হলে বাংলাদেশের ভবিষ্যৎ কি সুরক্ষিত? আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।